বন্ধুরা নমস্কার। বন্ধুরা, বিহারে মহাগঠবন্ধনের কি হাল? মহাগঠবন্ধনের মানে ইন্ডিয়া অ্যালায়েন্সের হাল কি বেহাল? আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে যে দাদা আপনি মহাগঠবন্ধনের অবস্থাটা বলুন। গঠবন্ধনের অবস্থা সম্বন্ধে সবাই চিন্তিত যে বিহারে এনডিএর যেরকম বুড়া হাল, খারাপ অবস্থা, ঠিক তেমনি ইন্ডিয়া জোটেরও কি সেই রকমই খারাপ অবস্থা। কারণ কিছু কিছু নয়ডা ভিত্তিক টিভি চ্যানেল চিৎকার করে করে বলছে যে বিহার মে মহাগঠবন্ধন বিখার গয়া হ্যায়, মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তারা। ফলে এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে বোধহয় ইন্ডিয়া জোটের শরিক দলগুলো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে এতটা ব্যস্ত যে তারা তাদের যে আসল লড়াই সেটা ভুলে গেছে। কেন বলা হচ্ছে এই কারণে যে কিছু কিছু কেন্দ্রে দেখা গেছে আরজেডিও ক্যান্ডিডেট দিয়েছে, কংগ্রেসও ক্যান্ডিডেট দিয়েছে, বা অন্য কোনো দলও শরিক দলও আমরা ক্যান্ডিডেট দিয়েছে। আর এই কয়েকটি আসনের হিসাবটাকে সামনে রেখে এমন ভাবে চিৎকার করা হচ্ছে যে মনে হচ্ছে যেন সব শেষ হয়ে গেছে, মহাগঠবন্ধনের আর কোনো আশা নেই, আর কোনো আপনার সুবিধা নেই, তাদের সব কিছু আপনার নিজেদের লড়াইয়ের কারণে মানে শেষ হয়ে যাচ্ছে। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে আসল কাহিনীটা বলবো, একেবারে স্পষ্ট করে দেব যে বিহারে কেন এই মিথ্যে প্রচারগুলোতে কান না দেয়া দরকার। তার আগে আপনাদেরকে বলে দিই, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার এই ইউটিউব চ্যানেল নিয়মিতভাবে দেখেন, কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, সমর্থন করেন, সাবস্ক্রাইব করেন, তাদের জন্য একটা অত্যন্ত সুখবর রয়েছে। সুখবর হলো ইউটিউব সারা পৃথিবীতে অল্প কিছু চ্যানেলের মধ্যে আমার এই চ্যানেলটাকেও কোর্স নামে একটা নতুন ফিচারের জন্য উপযুক্ত বলে মনে করেছে। অর্থাৎ ইউটিউবের ভাষায় আমি গুগলের আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করার পরে তারা আমাকে যা উত্তর দিয়েছে সেটা শুনলে আপনারা গর্বিত অনুভব করবেন। তারা বলেছে যে আপনার চ্যানেলটি শুধুমাত্র ভারতের মধ্যে নির্বাচিত নয়, বরং আপনি প্রাথমিকভাবে এই বৈশ্বিক মানে আন্তর্জাতিক পরীক্ষার জন্য নির্বাচিত হওয়া ক্রিয়েটারদের একটি ছোট দলের সদস্য। বলেছে আপনার কন্টেন্ট যেহেতু শিক্ষামূলক বা তথ্যভিত্তিক, রাজনৈতিক বিশ্লেষণ হলেও, তাই আপনি যে দেশে অবস্থান করুন না কেন, ইউটিউব আপনার চ্যানেলকে এই নতুন স্ট্রাকচারড লার্নিং অভিজ্ঞতা দেওয়ার জন্য উপযুক্ত মনে করেছে। সুতরাং আপনি এটিকে সারা পৃথিবীর নির্বাচিত চ্যানেলগুলোর একটি হিসেবে বিবেচনা করতে পারেন, বিশেষ করে যেহেতু ভারত ছিল প্রথম দিকের সেই 3টি দেশের মধ্যে অন্যতম যেখানে এটি পরীক্ষা শুরু হয়। এটি আপনার চ্যানেলের গুণগত মান এবং গুরুত্বের একটি বড় প্রমাণ। এই কথা গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানাচ্ছে। আর আপনারা জানেন ইউটিউবের মালিক হলো গুগল, অর্থাৎ গুগলের একটা প্রোডাক্ট হলো ইউটিউব। সুতরাং এই সম্মানটা শুধু আমার জন্য না, এই সম্মানটা শুধু এই চ্যানেলের জন্য না, এই সম্মানটা এই চ্যানেলের সঙ্গে যুক্ত সমস্ত দর্শক, সমস্ত শ্রোতা, সমস্ত সাবস্ক্রাইবার, সমস্ত আপনার শুভাকাঙ্ক্ষীদের। এবার আপনাদেরকে বলি আমি যে বিহারে মহাগঠবন্ধন সম্বন্ধে যে ভ্রান্ত ধারণা তৈরি করা হচ্ছে সেটা আদতেই কি সত্যি? প্রথম কথা হলো, যতটুকু খবর পাওয়া গেছে 7টি এমন বিধানসভা কেন্দ্র রয়েছে 121টির মধ্যে যেখানে মহাগঠবন্ধনের শরিক দলগুলো নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়াই করছে। এটাকে বলা হচ্ছে বন্ধুত্বপূর্ণ লড়াই। এই বন্ধুত্বপূর্ণ লড়াই বিধানসভা বা লোকসভা নির্বাচনে বা কোনো নির্বাচনে আপনারা প্রথম শোনেননি, কিন্তু এটা অনেক বছর আগে থেকে, আমি তো ছোটবেলা থেকে শুনে আসছি, অনেক সময়ে একই অ্যালায়েন্সের 2টো বা 3টে দল তাদের মধ্যে সিট শেয়ারিংটা ঠিক মতো না হলে, কোথাও সামান্য যদি আপনার মত বিরোধী যদি থেকে থাকে, তাহলে তারা শেষ পর্যন্ত এইরকম একটা সিদ্ধান্তে আসে যে ঠিক আছে ভাই, এখানে আমরা ফ্রেন্ডলি ফাইট করব। তো এইরকম নাকি 7টি, কয়টা আসনের মধ্যে? 121টি আসনের মধ্যে
121টি আসনের মধ্যে 7টি আসনে যদি ফ্রেন্ডলি ফাইট হয়, এটা কি বিশাল কোনো সংখ্যা? এটা কি আতঙ্কিত হওয়ার মতন কোনো ব্যাপার? এটা কি সব গেল বলার মতন কোনো বিষয়? একেবারেই না। তো সুতরাং 7টি আসনের এই ঝামেলা। এবার কথা হলো, গতকালকে আপনারা জানেন 17 তারিখ নমিনেশন দাখিল করার মানে প্রথম পর্বের জন্য শেষ দিন গেছে। আজকে মানে 18 তারিখ আপনার স্ক্রুটিনি হওয়ার দিন। স্ক্রুটিনি করবে অফিসাররা, বসে দেখবে নির্বাচন কমিশনের যে ভাই যে সমস্ত নমিনেশন দাখিল করা হয়েছে সেগুলি মানে নির্বাচনের জন্য যে গাইডলাইন্স রয়েছে, নমিনেশন পেপারের জন্য যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স মেনে হয়েছে কিনা, নির্বাচনী বিধিনিষেধ অনুসারে হয়েছে কিনা। যদি কোথাও ত্রুটি থাকে তাহলে বাতিল হয়ে যাবে, না হলে সেগুলো অ্যাকসেপ্টেড হয়। এরপরে 20 তারিখ, আজকে 18, 19, 20 তারিখ লাস্ট ডেট, যেদিন কেউ ইচ্ছে করলে নমিনেশন পেপার প্রত্যাহার করতে পারে। এখন ভাবেন তো, যে 7টি আসনে বা ধরে নিলাম আরো হয়তো 1-2টি থাকতে পারে আসনে এখনো পর্যন্ত ফ্রেন্ডলি ফাইটের কথা বলা হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের আপনার শরিকদের মধ্যে কোনো ঐক্যমত্য হয়নি, সেগুলোতে এখনো তো তাদের কাছে সুযোগ আছে। তারা ক্যান্ডিডেট দিয়ে রেখেছে, কংগ্রেসও ক্যান্ডিডেট দিয়েছে, আরজেডিও ক্যান্ডিডেট দিয়েছে, বাম দলগুলো ক্যান্ডিডেট দিয়েছে, ভিআইপিও ক্যান্ডিডেট দিয়েছে, এরকম ভাবে তারা ক্যান্ডিডেট দিয়ে রেখেছে। এবার তাদের তো আলোচনা তো কন্টিনিউ আছে। আলোচনা কন্টিনিউ করতে করতে তারা যদি 20 তারিখ দুপুর বেলার মধ্যেও যদি তারা সিদ্ধান্ত নেয় যে ভাই অমুক কেন্দ্রে অমুক পার্টি লড়বে, আর যা মানে বাকিরা যারা নমিনেশন দাখিল করেছিল তারা প্রত্যাহার করে নেবে, তাহলে বিকাল 3টের মধ্যে মানে বিকেলের আগেই নমিনেশন প্রত্যাহার করে নিল, হয়ে গেল, প্রবলেম সলভ। তাহলে এখনো পর্যন্ত আতঙ্কের কোনো কারণ নাই। একটা কথা, সময় এখনো আছে। তো এই কারণে সময় প্রত্যাহার পর্যন্ত যেহেতু সময় আছে, সেহেতু বুদ্ধি করেই তারা সবাই আপনার নমিনেশন দিয়ে রেখেছে যে ভাই আলোচনা করে এটাকে সলভ করার এখনো সুযোগ আছে বলে। এবার ধরুন 20 তারিখেও দেখা গেল যে তাদের মধ্যে সবাই অথবা কেউই নমিনেশন প্রত্যাহার করলো না, অর্থাৎ ফ্রেন্ডলি ফাইট হবেই, তাহলেও খুব চিন্তার কোনো বিষয় নাই। এই কারণে যে দেখা গেছে অতীতে বিভিন্ন নির্বাচনে যে ফ্রেন্ডলি ফাইটের কথা বলে আপনার প্রচার অভিযান শুরু হয়েছে, কিন্তু এরপরে দেখা গেছে ওই কেন্দ্রগুলোতে বা কেন্দ্রে আপনার সাধারণ মানুষ বা এই যে প্রতিদ্বন্দ্বী যে একই অ্যালায়েন্সের যে 2 বা 3টে দল, তাদের কর্মী সমর্থক নেতাদের কাছ থেকে যে প্রতিক্রিয়া এসেছে, সেই প্রতিক্রিয়ার মানে প্রভাবের কারণে, দাপটের কারণে দেখা গেছে তারা আবার মিটিং করেছে, আবার আলোচনা করেছে, করে সিদ্ধান্ত নিয়েছে যে ভাই এবার তো নমিনেশন পেপার প্রত্যাহার করার কোনো সুযোগ নাই, নাম তো থাকবেই, এবং ইভিএম এর মধ্যেও নাম থাকবে, সব থাকবে, সিম্বল টিম্বল সব থাকবে। কিন্তু আমরা কি করব, আমরা একজন পার্টিকে সমর্থন করব, একজন ক্যান্ডিডেটকে সমর্থন করব, বাকি ক্যান্ডিডেটরা সেখানে প্রচার করব না। বাকি ক্যান্ডিডেটরা তাদের দলের নেতাকর্মী সমর্থক ভোটার তাদের সবাইকে বলে দেবে যে ভাই এখানে আমরা আমাদের নাম থাকলেও আমরা মূলত প্রতিদ্বন্দ্বিতায় নেই, আমরা অমুককে সমর্থন করছি, সুতরাং আপনারা সবাই অমুকের জন্য লড়াই করেন, অমুককে জেতানোর জন্য চেষ্টা করেন, এবং আমাদের সমস্ত ভোটাররা ভোটের দিন গিয়ে অমুককে ভোট দেবেন, আমাকে ভোট দেবেন না। এই কথাগুলো তারা তাদের লোকদেরকে জানিয়ে দেবে, বার্তা দিয়ে দেবে। দিয়ে দিলে পরে দেখা গেল যে এতক্ষণ পর্যন্ত যে ঝামেলাটা থাকার কারণে গেল রব উঠেছিল, দেখা গেল এরপরে বাকি যে প্রচার অভিযান যে চলবে, তখন দেখা গেল ওইখানে একজনই মহাগঠবন্ধনের বা ইন্ডিয়া অ্যালায়েন্সের একজনই ক্যান্ডিডেট সেখানে লড়াইয়ের ময়দানে থাকবেন, বাকিদের শুধু নাম থাকবে, প্রচার থাকবে না, এবং তাদের কেউ ভোট দেবেও না। তো এই কারণে এগুলো কিন্তু রাজনীতিতে স্বাভাবিক ঘটনা, নির্বাচনে স্বাভাবিক ঘটনা, এগুলি কিচ্ছু অস্বাভাবিক না। তার কারণে আপনার ওই বিধানসভা নির্বাচনে এরকমটা হয়। তো ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে ঝামেলা, এর চেয়ে অনেক বেশি ঝামেলা এনডিএ জোটের ভেতরে। এবারে এটা পরিষ্কার দেখা গেছে এনডিএ এবং ইন্ডিয়া উভয় জোটের মধ্যে সিট শেয়ারিং নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আপনাদের যদি মনে থাকে, আমি গত
7-8 মাস আগে থেকে এই কথা বারবার বলে আসছি যে সিট শেয়ারিং নিয়ে নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর মধ্যে, জেডিইউ এবং বিজেপির মধ্যে অনেক মতপার্থক্য তৈরি হবে। এনডিএ অ্যালায়েন্সের ভেতরে চিরাগ পাসওয়ানকে নিয়ে সমস্যা তৈরি হবে। ছোট ছোট যে দলগুলো সেগুলোর মধ্যে বনিবনার অভাব হবে। কারণ হলো, বারবার যে কারণটা বলেছি সেটাই ফাইনাল, সেটাই সুপ্রিম, সেটা হলো যে লোকসভা নির্বাচনে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া। যদি এমন হতো যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি একাই 272-এর বেশি আসন লোকসভা নির্বাচনে পেয়ে গেছে, তাহলে কেউ সাহস করত না বিহারের মধ্যে মোদীর পার্টির বিরুদ্ধে কথা বলার। কেউ এই ধরনের ঔদ্ধত্য দেখানোর দুঃসাহস দেখাতো না, যেটা এবার তারা দেখাচ্ছে, এখনো দেখাচ্ছে। এরকমটা কিচ্ছু হতো না। তখন তারা সবাই বিজেপি যা বলতো, বিজেপি এক ধরনের ধমক দিয়ে যদি কথা বলতো, দিল্লি থেকে যদি আদেশের সুরে যদি বলে দিত, তাহলে বিহারের সবগুলো রাজনৈতিক দলের নেতারা এক বাক্যে সেই সমস্ত কিছু মেনে নিতেন। কিন্তু যখন তারা দেখলেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার সম্পূর্ণভাবে অন্য ছোট ছোট আঞ্চলিক দলগুলোর উপরে নির্ভরশীল, অন্য আঞ্চলিক দলগুলো যদি সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে এক মুহূর্তে কেন্দ্রের সরকারের পতন ঘটবে। সুতরাং তখনই তারা ঠিক করে নিলেন যে ভাই, এবার তো যেহেতু একেবার হাতি পালে পড়েছে, এবার তো তাকে কোনোভাবেই ছাড়া যাবে না। এবার তাকে ছোট বড় সবগুলো বিষয়ে তাকে চেপে ধরতে হবে। তাকে স্বস্তিতে থাকতে দেওয়া যাবে না, তাকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। তাকে যত বেশি করে টেনশনে রাখা যাবে তত বেশি করে ছোট ছোট দলগুলোর ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আর তাকে যত বেশি করে জায়গা দেওয়া হবে, স্পেস দেওয়া হবে, তত ছোট দলগুলোর ভবিষ্যৎ বিপদে পড়বে। মহারাষ্ট্রের অভিজ্ঞতার পরে তাদের আরো বেশি করে ভয় ঢুকে যায়। তার কারণেই কিন্তু বিহারের মধ্যে এবার ছোট বড় সবগুলোই এনডিএ অ্যালায়েন্সের দল আপনার বিজেপির ওপরে চেপে বসেছে। একটা কথা আছে বাংলাতে, হাতি যখন পালে পড়ে কুত্তাও তাকে লাথি মারে। অন্য সময়ে হাতির ধারে কাছে যেতে ভয় পায় অন্যান্য প্রাণীরা, কিন্তু যখন পালে পড়ে যায়, পাকে পড়ে যায়, তখন সেই হাতিকে কুকুরও গিয়ে লাথি মারার চেষ্টা করে। তো এইরকম একটা অবস্থা ভারতের রাজনীতিতে এখন অনেকটা এরকমই দেখা যাচ্ছে যে বিজেপির মতন বিশাল শক্তিশালী দল, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড সৌরমণ্ডল সব কিছুতে এত বড় দল আর নেই। আমি জানি না অন্য কোথাও মানুষ আছে কিনা, অন্য কোথাও বিজেপি আছে কিনা, বা অন্য কোথাও কংগ্রেস, সিপিএম, টিসিএম এরা আছে কিনা। যদি থেকে থাকে অন্য গ্রহে, সেখানেও বিজেপি সবচেয়ে বড় দল। সেই দলের এখন কি দুরবস্থা আপনারা জানতে পারছেন, দেখতে পাচ্ছেন, আপনারা চোখে, খালি চোখে দেখতে পাচ্ছেন। তো সেই রকম খানিকটা হলেও সমস্যা ইন্ডিয়া জোটের মধ্যেও রয়েছে। কারণ হলো ইন্ডিয়া জোট এবার বিহারে শাসন ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আর যখন জয়ের সম্ভাবনা বেশি থাকে তখনই লোভ বেশি হয়। কারণ রাজনীতির লোকরা কিন্তু লোভ মুক্ত না, অনেক বেশি লোভী হয় রাজনীতির লোকরা। আমি নিজেও রাজনীতিতে আমার সময় খরচ করেছি, আমি নিজেও রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। আমার ডানে বায়ে সামনে পেছনে রাজনীতির যে পেশাদার, যে ব্যবসায়ীদেরকে আমি দেখেছি, তাদের লোভগুলো কোন স্তরে সেটা আমি দেখেছি। তো সুতরাং এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, রাজনীতির লোকরা যত বড় বড় কথা বলুক না কেন, তারা লোভী হয় জেনারেলি। তো সুতরাং এনডিএ এর মতন ইন্ডিয়া জোটের মধ্যেও সেই লোভী মাস্টারগুলো আপনার যখন দেখছে যে বিহারের রাজনৈতিক পরিবেশ, জনগণের মনের অবস্থা, সেটা তো সরকারের বিরুদ্ধে যাচ্ছে, সেটা তো সেখানে পরিবর্তনের কথা বলছে। তো সুতরাং পরিবর্তন যখন হবে, তাহলে আমি কেন টিকিট পাবো না, আমি কেন ইলেকশনে দাঁড়াবো না, আমি কেন সেখানে এমএলএ, মন্ত্রী এগুলো হব না। এবার যদি আমি চেষ্টা না করি তাহলে তো আমি পিছিয়ে যাব। সুতরাং সবাই কংগ্রেসের মধ্যে ও রাহুল গান্ধীর ওপরে প্রচন্ড প্রেশার, সবাই চায় দাদা মুঝে ভি টিকিট চাহিয়ে। আবার তেজস্বী যাদবের অনুগামীরা, দাদাও ভাইয়া মুঝে টিকিট চাহিয়ে। এরকম সব দলের মধ্যে এই টিকিট চাহিয়ে, টিকিট দেনা হি পারেগা, নেই তো বগাবত কর দেঙ্গে, এই মেন্টালিটি ব্যাপকভাবে দেখা যাচ্ছে বলেই সিট শেয়ারিং নিয়ে ঝামেলা হচ্ছে। কিন্তু এই ঝামেলার পরেও মাত্র 7টি সিটে নাকি বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের পরিবেশ। তার মানে আমি বলবো যে মহাগঠবন্ধন আন্ডারস্ট্যান্ডিং এ, সিট শেয়ারিং এ অধিকাংশ ক্ষেত্রে বা প্রায় পুরোটা ক্ষেত্রে এখনো পর্যন্ত প্রথম পর্বে তারা সফল, এটাই তা প্রমাণিত করছে। যদি এমন হতো 121টির মধ্যে 60, 70, 80টি কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের মতন অবস্থা, তাহলে বোঝা যেত যে তারা একেবারে ব্যর্থ।
এই কারণে আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে ভুলগুলো ছিল সে ভুলগুলোকে ভেঙে খান খান করে দিতে, তছনছ করে দিতে আমি সফল হয়েছি। আর তার কারণে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেওয়া, ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা আপনাদের নিতে হবে। এই চ্যানেলটাকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা তো বুঝতে পারছেন যে এই চ্যানেলটা আপনাদের কতটা কাছের চ্যানেল, কতটা প্রিয় চ্যানেল, এবং এই চ্যানেলটাকে ইউটিউব নিজেও স্বীকৃতি দিচ্ছে এবং কোর্স ফিচার যুক্ত করার জন্য উপযুক্ত বলে মনে করছে সারা পৃথিবীর অল্প কিছু চ্যানেলের মধ্যে। তো সুতরাং এটা বুঝতে পারছেন যে এই চ্যানেলটার গুরুত্ব আপনাদের কাছে এবং সবার কাছে কত বেশি। তার কারণে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর আরো একবার আপনাদের এই ভিডিও শেষ করার আগে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনাদের নিরন্তর সঙ্গে থাকা এবং আপনাদের সমর্থন, এগুলোর কারণেই কিন্তু আমার এই চ্যানেলটা ক্রমাগত গ্রো করছে। সুতরাং এটাকে এখন থেকে আমি আমার চ্যানেল না বলে আমাদের চ্যানেল বলবো, কারণ এটা সত্যিকার অর্থে আমাদের চ্যানেল। কারণ কোনো মিডিয়া কোনো ব্যক্তির হতে পারে না, কোনো ব্যক্তির মালিকানাধীন হতে পারে না। মিডিয়া মানেই পাবলিকের, জনতার। আর এটা আমি আমার সাংবাদিকতা জীবনে সবসময় মনে করে এসেছি। সুতরাং এই চ্যানেলটা আপনাদের সব্বার চ্যানেল, এই চ্যানেলটা আমাদের চ্যানেল। এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার যেমন, আপনাদের সব্বার তেমন, আমাদের সব্বার। তার কারণে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।